এখন আমরা জিএসটি বা গুচ্ছ কন্টেন্ট নিয়ে আলোচনা করব তাপগতিবিদ্যা অধ্যায়ে। তো দেখা যাক কীরকম প্রশ্ন আসছে এখান থেকে। তো প্রথমে তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্রের সমন্বিত সমীকরণ কোনটি? আচ্ছা, তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস হচ্ছে ডিডাব্লিউ, আর দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ হচ্ছে এনট্রপির সূত্রটাই ডিএস ইজ ইকুয়াল টু ডি কিউ বাই টি। এখন এইখান থেকে আমি বলতে পারি ডি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে টি ডি এস। আবার তাহলে এই ডি কিউ এর মান বসাই দিলাম, টি ডি এস ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস হচ্ছে ডিডাব্লিউ। আবার আমরা আরেকটা জিনিস জানি যে কৃত কাজের সূত্র ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে পিডি ভি। তাহলে এই হচ্ছে আমাদের পিডি ভি। এই হচ্ছে আমাদের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রের সমন্বিত রূপ। তাহলে এই যে অপশন আমাদের কোথায় আছে? টিডিএস ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিভি, অপশন ডিতে আছে। একটি কার্ণচক্রের সমতাপীয় ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সংখ্যা যথাক্রমে কোনটি? সমতাপীয় এবং রুদ্ধতাপীয়। সমতাপীয় মানে হচ্ছে সমুষ্ণ, আর রুদ্ধতাপীয় মানে রুদ্ধতাপীয়। কয়টা সমুষ্ণ প্রক্রিয়া আছে আর কয়টা রুদ্ধতাপীয় প্রক্রিয়া আছে? তো সমুষ্ণ প্রক্রিয়াও দুইটা, রুদ্ধতাপীয় প্রক্রিয়াও দুইটা। আমরা যদি একটু গ্রাফটার দিকে তাকাই, এই যে এইটা সমুষ্ণ প্রক্রিয়া, এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এটা সমুষ্ণ প্রক্রিয়া, এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এটা হচ্ছে কার্ণচক্রের একটা গ্রাফ। তো দুইটা সমুষ্ণ, বাকি দুইটা রুদ্ধতাপীয়। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার, দুইটি। কোন অবস্থায় একটি বস্তুর এনট্রপি সবচেয়ে কম থাকে? যখন সে কঠিন অবস্থায় থাকবে। কঠিন অবস্থায় এনট্রপি সবচেয়ে কম। কঠিন অবস্থায় অণুপরমাণুগুলো খুব সুসজ্জিত অবস্থায় কাছাকাছি থাকে, তখন তার বিশৃঙ্খলা কম। বিশৃঙ্খলা কম মানে এনট্রপিও কম। তাহলে অপশন সি। একটি কার্নো ইঞ্জিনের তাপ উৎস ও তাপগ্রাহকের তাপমাত্রা যথাক্রমে 327 ডিগ্রি সেলসিয়াস ও 127 ডিগ্রি সেলসিয়াস। ইঞ্জিনটি তাপ উৎস থেকে 4500 জুল তাপ গ্রহণ করে কিছু তাপ কাজে রূপান্তরিত করে এবং অবশিষ্ট তাপ গ্রাহকে বর্জন করে। বর্জিত তাপের পরিমাণ কত জুল? এখন আমরা যেহেতু কার্নো ইঞ্জিন একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া, তাই এটাকে আমরা বলতে পারি সে Q2 বাই Q1 ইজ ইকুয়াল টু T2 বাই T1, এই নিয়মটা সে মেনে চলবে। তো যেহেতু বর্জিত তাপ Q2 নির্ণয় করতে বলছে, তাহলে Q2 ইজ ইকুয়াল টু হয় T2 বাই T1 ইনটু হচ্ছে আমাদের Q1। তো এইবার আমরা মানগুলো বসায় দেই। T2 হচ্ছে 127 ডিগ্রি সেলসিয়াস গ্রাহকের তাপমাত্রা। তো 127 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে নিব কীভাবে? 273 সাথে যোগ করে। তো 27 যোগ করলে 300, তাহলে এটা হবে 400। T2 হচ্ছে 400 কেলভিন। আর T1 273 সাথে 327 যোগ দিলে আসে হচ্ছে 600 ইন্টু Q1 এর ভ্যালু কত আমাদের? 4500 জুল। তো এইখান থেকে আমাদের Q2টাকে বের করতে হবে। তো কাটাকাটি করলে 0 0 কাটা চলে যায়, 4/6 হচ্ছে 2/3, তাহলে 2/3 ইন্টু হচ্ছে 4500 জুল। তাহলে 3 দিয়ে যদি 4500কে কাটি, এটা আসবে হচ্ছে 3 15 45, তাহলে 1500। আর 2 ইন্টু 1500 মানে হচ্ছে 3000 জুল। তো এই হচ্ছে আমাদের Q2 বা বর্জিত তাপ 3000 জুল, অপশন ডি। প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তনের জন্য কোনটি সত্য? প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপির কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ডেল এস ইজ ইকুয়াল টু হচ্ছে 0, অপশন সি। একটি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পেলে সিস্টেমের অণুর গতিশক্তি কি হয়েছে? এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা জানি কি ডি কিউ ইজ ইকুয়াল টু 0, কোনো তাপের আদান প্রদান হয় না। তাহলে ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস হচ্ছে ডি ডাব্লিউ। এখন যেহেতু ডি কিউ 0, তাহলে আমি বলতে পারতেছি ডি ইউ ইজ ইকুয়াল টু মাইনাস ডি ডাব্লিউ। ডি ইউ ইজ ইকুয়াল টু মাইনাস ডি ডাব্লিউ। এখন বলছে একটি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পাইছে। পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পাইছে, তাহলে এইখানে ধরলাম আমাদের এটা সিস্টেম। তো পরিবেশ এইটা, আর এইটা হচ্ছে আমাদের সিস্টেম। তো পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে ডিইউটা পজিটিভ, ডিইউ পজিটিভ। তাহলে সিস্টেমেরটা মাস্ট বি কি হইতে হবে? আমাদের নেগেটিভ হইতে হবে। তাহলে সিস্টেমের ডিইউ হচ্ছে নেগেটিভ। আর সিস্টেমের ডিইউ অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা আসলে কি? গ্যাসের অণুপরমাণুগুলার গতিশক্তি। যেহেতু ডিইউ নেগেটিভ অর্থাৎ হ্রাস পাচ্ছে, গ্যাসের অণুগুলার গতিশক্তিও কিভাবে হ্রাস পাবে?
অপশন বি। প্রক্রিয়ায় পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পেলে সিস্টেমের অন্য গতিশক্তি, এখানে আসলে অ্যান্সারটা ভুল আছে, এটা হ্রাস পাবে হবে, এটা ভুল, হ্রাস পায়। একটি কার্নো ইঞ্জিনের দক্ষতা 60% যদি উৎসের তাপমাত্রা 400 কেলভিন হয়, গ্রাহকের তাপমাত্রা কত? তো আবারও সূত্র, ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1 ইন্টু হচ্ছে 100%। তো ইটা হচ্ছে 60% ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2। তো গ্রাহকের তাপমাত্রা জানা নাই, উৎসের তাপমাত্রা জানা আছে 400 কেলভিন ইন্টু 100%। তাইলে 1 মাইনাস T2 বাই 400 ইজ ইকুয়াল টু হয় 0.6। 100কে এই পাশে নিয়ে আসলাম, তাহলে T2 বাই 400 ইজ ইকুয়াল টু কত হবে আমাদের? 1 মাইনাস 0.6 বা 0.4। তাহলে T2 ইজ ইকুয়াল টু 400 ইন্টু 0.4 মানে 4 ডিভাইড বাই 100। তো 100 দিয়ে 400কে কাটলে 4, বা সরি এইখানে তো 0, এক সেকেন্ড, এইটা হবে হচ্ছে 400 ইন্টু 0.4 মানে হচ্ছে 4/10। তো 10 দিয়ে 400কে কাটলে আসে হচ্ছে আমাদের 40, 40 ইন্টু 4 হচ্ছে 160 কেলভিন। তাহলে আমাদের গ্রাহকের তাপমাত্রা 160 কেলভিন, অপশন ডি। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কত চাপ প্রয়োগ করলে নিম্নের কোন সমীকরণটি শুদ্ধ? আচ্ছা, কত চাপ প্রয়োগ করলে, এই পার্টটুক মনে একটু আমাদের প্রিন্টিং মিস্টেক আছে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এটা যা চিন্তা করো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের কোনো আদান প্রদান হয় না, তার মানে আমাদের ডেল কিউ ইজ ইকুয়াল টু কত? 0। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এক খণ্ড বরফ উপর থেকে ভূমিতে পতিত হলো, এতে পতন শক্তির 50% তাপে রূপান্তরিত হয়, বরফ খণ্ডটির 1/4 গলে গেল, খণ্ডটি কত কিলোমিটার উচ্চতা হতে পতিত হয়েছিল? আচ্ছা, এইটা ক্যালকুলেটর ছাড়া দেখা যাক। ওকে, দেখো এইটা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট উচ্চতা h, এইটার উপর একটা বরফ ছিল, বরফের ভর হচ্ছে আমাদের m। এখন যখন সে h উচ্চতায় ছিল, তার মধ্যে কতটুক শক্তি জমা আছে? mgh। যখন সে নিচে পড়ে যাবে, এই নিচে পড়ে যাওয়ার ফলে বরফটা গলে গেছে, কতটুক গলছে? 1/4 গলছে। তাহলে গলছে কতটুক? m/4। আর m/4 পরিমাণ বরফকে গলাইতে তাপ লাগে কত আমাদের? m/4 ইন্টু LF, যেখানে LF হচ্ছে পানির গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। এখন তারা কি পরস্পরের পুরোপুরি সমান? না, এখানে বলছে পতন শক্তির অর্থাৎ বিভব শক্তির মাত্র 50%, অর্ধেক কিসে রূপান্তরিত হয়েছে? আমাদের তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে। তাইলে mgh এর পুরাটা তাপ শক্তিতে রূপান্তরিত হয় নাই, mgh এর অর্ধেক, হাফ কিসে রূপান্তরিত হয়েছে? তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে। এবার m আর m কাটা চলে যাচ্ছে, আমাদের h বের করতে হবে। তাহলে h ইজ ইকুয়াল টু, আবার এই 2 আর এই 4 কাটা গেলে 2 থাকে, তাহলে আমাদের থাকে উপরে হচ্ছে LF, নিচে থাকে হচ্ছে এই 2g, LF/2g। এখন LF এর ভ্যালু হচ্ছে আমাদের 336,000 আর 2g, এখন 2g এখানে g এর ভ্যালু তো 9.8, কিন্তু ক্যালকুলেটর দিয়ে করতে ঝামেলা। এইখানে আমি কি করব? জিটাকে 10 চিন্তা করব। ওকে, আরেকটা কাজ, এইখানে যদি আমি ক্যালকুলেশনটা করি, এটা কোন এককে আসবে? মিটার এককে আসবে, কিন্তু আমাকে প্রশ্নে বলছে কত কিলোমিটার উচ্চতা থেকে পড়ছে। আচ্ছা, কিলোমিটার বানাই কিভাবে? মিটারকে 1000 দিয়ে ভাগ করে। তো এই যে 1000 দিয়ে ভাগ দিলাম, সরাসরি এটা কোন এককে চলে আসবে? কিলোমিটার এককে চলে আসবে। এইবার আমি একটু ক্যালকুলেশন করি, এই 0 0 0 এইগুলা কাটা, দেন আমি যদি এখানে 10 দিয়ে ভাগ দিই বা 2 দিয়ে ভাগ দিই, 2 দিয়ে ভাগ দিলে আসবে হচ্ছে 336কে 2 দ্বারা ভাগ দিলে 150, 150 আর 18, 150 আর 18 কত? এটা কাটা গেলে 168, 168 উপরে থাকে 168 ডিভাইড বাই হচ্ছে 10 কিলোমিটার। 2 দিয়ে এটাকে 336কে ভাগ দিলে 168, নিচের এই 10, তার মানে 1.68
কিলোমিটার। এখন দেখি আমাদের এইটার কাছাকাছি কোথায় আছে, দেখো 1.714, 1.68 কিলোমিটার আর 1.714 সবচেয়ে কাছাকাছি আছে ওইটা, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো আমরা এক্ষেত্রে জি কে 9.8 বদলে 10 ধরে কাজ করতে পারি। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি টায়ারকে পাম্প করতে করতে তার চাপ 2 বায়ুমণ্ডলীয় চাপের সমান হওয়ার সাথে সাথে সেটি ফেটে গেল, চূড়ান্ত তাপমাত্রা কত? আচ্ছা, শুরুতে তাপমাত্রা কত ছিল আমাদের? এই যে 27 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এই যে T1 হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস মানে 300 কেলভিন। এখন T2 কত, চূড়ান্ত কত সেটা আমাকে জানতে চাইছে। তো শুরুতে চাপ কত ছিল? P1, সেটা 1 বায়ুমণ্ডলীয় চাপের সমানই থাকবে। এরপর পাম্প করতে করতে আমি কততে নিয়ে গেছি? 2 ATM চাপে নিয়ে গেছি, 2 ATM চাপে নিয়ে গেছি। তো এখন চাপ আর তাপমাত্রার মধ্যে যে সম্পর্কটা সেটা ছিল T1 P1 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা ইজ ইকুয়াল টু T2 P2 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা। তো এখান থেকে T2টা বের করতে হবে, তাহলে T2 ইজ ইকুয়াল টু বলা যায় P1 ডিভাইড বাই P2, তার উপর হচ্ছে আমাদের 1 মাইনাস গামা বাই গামা। এই P2টাকে নিচে নিয়ে আসছি, দুইটার পাওয়ার সেম, ইন্টু হচ্ছে T1 মানে হচ্ছে 300 কেলভিন। তো পরবর্তীতে T2 ইজ ইকুয়াল টু P1 এর ভ্যালু 1 ATM, P2 এর ভ্যালু 2 ATM, হাফ 1 মাইনাস গামা, গামার ভ্যালু 1.4 দিয়ে দিছে, তাহলে 1 মাইনাস গামা 1 মাইনাস 1.4 হচ্ছে মাইনাস 0.4 ডিভাইড বাই গামা হচ্ছে 1.4 ইন্টু 300 কেলভিন। এখন এইটা ক্যালকুলেটর ছাড়া আই ডোন্ট নো হাউ। এটা ক্যালকুলেটর ছাড়া আমার মতে কোনো করার উপায় নাই। আর আই গেস খুলনা ইউনিভার্সিটিতে 2013-14তে মেবি ক্যালকুলেটর ছিল, এটা ক্যালকুলেটর থাকার টাইমের ম্যাথই আর কি হইতে পারে এটা। তাছাড়া এটা ক্যালকুলেটর ছাড়া করার আর কোনো উপায় দেখতেছি না, টু বি অনেস্ট। ওকে, একটি কার্নো ইঞ্জিন যখন 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার তাপগ্রাহকে থাকে, অর্থাৎ তাপগ্রাহকের তাপমাত্রা T2 সেটা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 300 কেলভিন, তখন তার কর্মদক্ষতা 50%। একে 60% দক্ষ করতে হলে এর উক্ত তাপমাত্রার কি পরিবর্তন আনতে হবে? তো বর্তমানে ইটা 50%, আমি করতে চাই ইটা প্রাইম 60%, তাহলে দক্ষ করতে হলে উক্ত তাপমাত্রার কি পরিবর্তন করতে হবে? গ্রাহকের তাপমাত্রার কি পরিবর্তন করতে হবে? কোনোটি নয়। আচ্ছা দেখি, শুরুতে ইটা ইজ ইকাল টু 1 মাইনাস T2, T2 হচ্ছে 300, T1 হচ্ছে আমাদের জানা নাই, তো এইটার ভ্যালু 50%, তার মানে কত? 0.5। এরপর 1 মাইনাস 300 ডিভাইড বাই T1, তাহলে এখান থেকে বলা যায় 300 ডিভাইড বাই T1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1 মাইনাস 0.5 বা 0.5। তাহলে T1 ইজ ইকুয়াল টু আসবে 300 ডিভাইড বাই 0.5, 0.5 মানে হচ্ছে হাফ, অর্থাৎ T1 কত? 600 কেলভিন। উক্ত তাপমাত্রার কি পরিবর্তন আনতে হবে? আচ্ছা, এটা মেবি উক্ত তাপমাত্রা না, এটা মেবি উৎসের তাপমাত্রায় কি পরিবর্তন আনতে হবে, মোস্ট প্রবাবলি সেটা। উক্ত তাপমাত্রা না, উৎসের তাপমাত্রায় কি পরিবর্তন করতে হবে? তো গ্রাহকের তাপমাত্রা যা ছিল তাই থাকবে, 300ই থাকবে, কিন্তু উৎসের তাপমাত্রা চেঞ্জ হয়ে যাবে। এর ফলে কর্মদক্ষতা কত? 60%। তাহলে নতুন কর্মদক্ষতা 60%, 1 মাইনাস T2, T2 27 ডিগ্রি সেলসিয়াস মানে 300 কেলভিনই থাকবে, কিন্তু T1টা পরিবর্তন হয়ে T1 প্রাইম হয়ে গেছে। পুরোটাকে পার্সেন্টেজে নিতে চাইলে 100%, তাহলে 1 মাইনাস 300 বাই T1 প্রাইম ইজ ইকুয়াল টু 0.6। দেন তাইলে আমাদের T1 300 ডিভাইড বাই T1 প্রাইম ইজ ইকুয়াল টু 0.4, এটা ওই পাশে গেলে প্লাস, 0.6 এই পাশে আসলে মাইনাস, 1 মাইনাস 0.6 ইজ ইকুয়াল টু 0.4। তাহলে T1 প্রাইম ইজ ইকুয়াল টু 300 ডিভাইড বাই 4 ডিভাইড বাই 10, 0.4 মানে হচ্ছে 4 ডিভাইড বাই 10, তো সেক্ষেত্রে 300 ইন্টু 10 ডিভাইড বাই হচ্ছে 4, তো 4 25 150, 25 75 মানে 750, এটা ক্যালকুলেশন করলে 4 দিয়ে 300কে কাটলে আসে হচ্ছে 75,
75 ইন্টু 10 মানে হচ্ছে 750 কেলভিন। তাহলে তাপমাত্রার পরিবর্তন তুমি করতেছো কত, ডেল T1 সেটা হচ্ছে T1 প্রাইম মাইনাস T1, T1 প্রাইম হচ্ছে 750, T1 হচ্ছে আমাদের 600, তাইলে 150 কেলভিন বৃদ্ধি করা লাগতেছে আমাদের। তাহলে এইখানে এই যে দেখো অপশনে কোনো জায়গায় নাই এটা 150 কেলভিন যে বাড়াইতে হবে, এটা কোথাওই বলা নাই। তাহলে এটা কাটা, এটার কোনোটিই নয়। কোন সিস্টেম পরিবেশ থেকে 800 জুল তাপশক্তি শোষণ করে, এর অন্তস্থ শক্তি 500 জুল বৃদ্ধি পেল, সিস্টেম কর্তৃক পরিবেশের উপর সম্পাদিত কাজের মান। এটা আমরা আগে করছি। আচ্ছা, তো সূত্র কি, dq ইকুয়াল টু du প্লাস হচ্ছে dw। তাহলে dq হচ্ছে প্লাস 800 জুল, তাপশক্তি সে শোষণ করতেছে 800 জুল। du হচ্ছে আমাদের কত, প্লাস 500 জুল, প্লাস 500 জুল প্লাস হচ্ছে dw। তাহলে ইজিলি বুঝতে পারতেছি আমাদের dw কত হবে, 300 জুল। তাহলে অপশন ডি, এটা আগেও করছিলাম। একটি প্রত্যাগামী ইঞ্জিন 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 900 জুল তাপ গ্রহণ করে এবং সিঙ্কে 540 জুল তাপ বর্জন করে, ইঞ্জিনের দক্ষতা কত? তাহলে ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু হচ্ছে 100%। তাহলে 1 মাইনাস Q2 কতটুক তাপ বর্জন করে, সে 540 জুল তাপ বর্জন করে, ডিভাইড বাই হচ্ছে কতটুক তাপ সে গ্রহণ করে, 900 জুল তাপ সে গ্রহণ করে, ইন্টু হচ্ছে 100%। তাহলে এখন 540 বাই 900, 450 হলে 0.5 হতো, 540 6 দিয়ে যদি কাটি, 60 দিয়ে কাটা যায়, 60 ইন্টু 9, 60 ইন্টু 9 হচ্ছে আমাদের 540, তাহলে এটা 9, ডিভাইড বাই 60 ইন্টু 10 হচ্ছে 600, 60 ইন্টু 5 তাহলে এটা হচ্ছে 15, 60 ইন্টু 15 হচ্ছে 900। তাহলে 1 মাইনাস 9/15 ইন্টু 100%। আরও এটাকে সহজ করা যায় 1 মাইনাস 3 দিয়ে কাটলে, 3/5 ইন্টু 100%। আর 1 মাইনাস 3/5 হচ্ছে 0.2, 0.6। 1/5 হচ্ছে 0.2, তাহলে 3/5 হচ্ছে 3 ইন্টু 1/5, তার মানে হচ্ছে 0.6 ইন্টু 100%। তার মানে 1 মাইনাস 0.6 হচ্ছে 0.4, তাকে গুণ দিলে আসবে হচ্ছে 40%। তাহলে অপশন এ কর্মদক্ষতা 40%। একটি রোদ থার্মোমিটার রোদ 0 ডিগ্রি সেলসিয়াস ও 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যথাক্রমে 10 ওহম এবং 20 ওহম। থার্মোমিটারটি একটি চুল্লিতে স্থাপন করায় রোদ 35 ওহম হয়, চুল্লির তাপমাত্রা কত? এখন আমরা বলছিলাম রোদ থার্মোমিটারের জন্য সূত্র কি, আর মাইনাস আর আইস ডিভাইড বাই আর স্টিম মাইনাস আর আইস ইজ ইকুয়াল টু, যেহেতু আমরা সেলসিয়াসে কনভার্ট করতে চাচ্ছি তাই সি ডিভাইড বাই 100। তো আর হচ্ছে পার্ট, কতটুক পার্ট পাইতেছি আমরা, 35। আর আইস হচ্ছে পানির গলনাঙ্কে তার রোধ, সেটা হচ্ছে 10। আর স্টিম হচ্ছে পানির স্ফুটনাঙ্কে তার রোধ, সেটা হচ্ছে 20 মাইনাস 10 ইজ ইকুয়াল টু সি বাই 100। 35 মাইনাস 10 হচ্ছে আমাদের 25, 20 মাইনাস 10 হচ্ছে আমাদের 10 ইজ ইকুয়াল টু সি বাই 100। তাহলে এখন সি এর দরকার, তো সি ইজ ইকুয়াল টু আসতেছে 25/10 হচ্ছে 2.5, 2.5 রে 100 দ্বারা গুণ দিলে আসবে 250 ডিগ্রি সেলসিয়াস। তো এই সি হচ্ছে 250 ডিগ্রি সেলসিয়াস। একটি আদর্শ গ্যাসের সিপি এবং সিভি এর মধ্যে সম্পর্ক কি, সেটা হচ্ছে সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর। এটা হচ্ছে সিপি আর সিভির মধ্যে সম্পর্ক। তো এইখানে দেখো আমাদের কোনটা আছে, আর মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর প্লাস সিপি, সিপি প্লাস আর ইজ ইকুয়াল টু সিভি, সিপি মাইনাস সিভি, এই যে অপশন ডিতেই তো ডিরেক্ট আছে, সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর। দেখতে পাচ্ছিলাম না। কোন সিস্টেমের অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে রিভার্সিবল প্রসেস, একমুখী প্রক্রিয়া, ধীর প্রক্রিয়া, দ্রুত প্রক্রিয়া, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। রিভার্সিবল প্রসেস মানে হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া, প্রত্যাবর্তী প্রক্রিয়া। প্রত্যাবর্তী প্রক্রিয়াগুলো সাধারণত ধীর হয়, খুবই ধীর হয়।
প্রত্যাগামী প্রক্রিয়া বা প্রত্যাবর্তী প্রক্রিয়াগুলো সাধারণত খুব ধীর হয়। এটা স্বতঃস্ফূর্তভাবে কখনোই প্রত্যাবর্তী প্রক্রিয়া পাওয়া যায় না। যেগুলো অপ্রত্যাবর্তী প্রক্রিয়া সেগুলো একমুখী হয়, অলওয়েজ এক ডিরেকশনে যায়, সেগুলো স্বতঃস্ফূর্ত হয় এবং খুব দ্রুত হয়, সেগুলো হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এখানে যেহেতু প্রত্যাবর্তী প্রক্রিয়া বলছে, তাই প্রত্যাবর্তী প্রক্রিয়াটা কী হবে? ধীর প্রক্রিয়া হবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোন ভৌত রাশি স্থির থাকে? সেটা হচ্ছে এনট্রপি। যেহেতু এনট্রপির পরিবর্তনের সূত্র ডিএস ইজিক্যাল টু ডিকিউ বাই টি, যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউ 0 থাকে, তাহলে এনট্রপির পরিবর্তন কত হয়? 0। তাই এনট্রপিটা কি থাকে? স্থির থাকে বা কনস্ট্যান্ট থাকে। স্থির উষ্ণতায় কত চাপ প্রয়োগ করলে একটি গ্যাসের আয়তনের স্বাভাবিক চাপের আয়তনের 4 গুণ হয়? স্থির উষ্ণতায় কত চাপ প্রয়োগ করলে একটি গ্যাসের আয়তন স্বাভাবিক চাপের আয়তনের 4 গুণ হয়? আচ্ছা, শুরুতে চাপ হচ্ছে আমাদের 1 atm, স্বাভাবিক চাপের বলছে, স্বাভাবিক চাপের আয়তনের, তাহলে শুরুতে স্বাভাবিক চাপ ছিল 1 atm, তখন আমাদের আয়তন ছিল V1। এখন আমাকে জিজ্ঞাসা করছে আয়তন যদি 4V1 হয়ে যায়, অর্থাৎ আয়তন যদি 4 গুণ হয়, তখন আমাদের চাপটা কত হবে? P2 এর ভ্যালু কত? আর যেহেতু সে বলছে স্থির উষ্ণতায়, অর্থাৎ তাপমাত্রাটা ধ্রুবক, আর তাপমাত্রা ধ্রুবক থাকা মানে এটা কোন ধরনের প্রক্রিয়া? সমষ্ট প্রক্রিয়া। আর সমষ্ট প্রক্রিয়া বয়েলের সূত্র মেনে চলে, P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। তাইলে P2 ইজ ইকুয়াল টু P1 হচ্ছে 1 atm, V1 হচ্ছে V1, কিন্তু V2 এর ভ্যালু কত? V2 এর ভ্যালু হচ্ছে 4V1। তো V1 কাটা 1 ডিভাইড বাই 4 মানে হচ্ছে 0.25 atm। তাইলে গ্যাসের আয়তনের স্বাভাবিক চাপের আয়তনের 4 গুণ হয়। মোস্ট প্রবাবলি এটা অ্যান্সারে ভুল আছে, এটা 0.25 atm হওয়ার কথা। আয়তন 4 গুণ, স্বাভাবিক চাপের আয়তনের 4 গুণ, 1 atm, 0.25 atm। এটা 0.25 atm হবে, অপশনে ভুল আছে। এনট্রপির পরিবর্তন সর্বদা ধনাত্মক, এটা আমাদের তাপগতিবিদ্যার সূত্রই, দ্বিতীয় সূত্র, যে এনট্রপি বলতে একটা রাশি আছে, যেই রাশি অলওয়েজ কি পায়? বৃদ্ধি পায়। যেই প্রক্রিয়ায় ঘটুক না কেন অলওয়েজ এটা বৃদ্ধি পাবে। একটি কার্নো ইঞ্জিন 230 ডিগ্রি সেলসিয়াস ও 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কাজ করলে এর কর্মদক্ষতা কত? আচ্ছা, তো ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2। T2 কত? 29 ডিগ্রি সেলসিয়াস। 29 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 302 কেলভিন। আর 230 ডিগ্রি সেলসিয়াস, 230 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমাদের 200 400 503 কেলভিন, ইন্টু হচ্ছে 100%। তো দেখো 302 আর 503 এরকম রাখলে তো আমাদের জন্য ক্যালকুলেশনটা কষ্টকর, তাই আমরা এটাকে চিন্তা করে নিব 1 মাইনাস 300 ডিভাইড বাই হচ্ছে 500, 100%। এখন 1 মাইনাস 300 বাই 500, 3/5, আর 3/5 মানে হচ্ছে 0.6 ইন্টু 100%। তার মানে 1 মাইনাস 0.6 হচ্ছে 0.4, 0.4 ইন্টু 100 হচ্ছে 40%। তাহলে কর্মদক্ষতা 40%। পানির ত্রৈধবিন্দুর চাপ, মোস্ট প্রবাবলি এটা মুখস্থ, 4.58 মিলিমিটার Hg। এত চাপে পানির ত্রৈধবিন্দু পাওয়া যায়, পানি একই সাথে তরল, বায়বীয় এবং কঠিন অবস্থায় পাওয়া যায়। 4.58 মিলিমিটার Hg চাপে এবং 273.15 কেলভিন তাপমাত্রায়। একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার সাধারণ বায়ুচাপে গলিত বরফে 4 ডিগ্রি সেলসিয়াস এবং শুষ্ক বাষ্পে 98 ডিগ্রি সেলসিয়াস পাঠ দেয়। তার মানে থিটা আইস কত? 4 ডিগ্রি সেলসিয়াস। ত্রুটিপূর্ণ থার্মোমিটারের নিম্নবিন্দু বা বরফ বিন্দু থিটা আইস 4 ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক বা ঊর্ধ্ব স্থির বিন্দু থিটা স্টিম সেটা হচ্ছে 98 ডিগ্রি সেলসিয়াস। থার্মোমিটারটি 51 ডিগ্রি সেলসিয়াস পাঠ দিলে প্রকৃত পাঠ কত? তার ত্রুটিপূর্ণ থার্মোমিটারের পাঠ হচ্ছে থিটা, প্রকৃত তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? তো সেক্ষেত্রে সূত্র ছিল থিটা মাইনাস থিটা আইস ডিভাইড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস ইজ ইকুয়াল টু সি বাই 100। তো এখানে মানগুলো বসাই দিই আমরা, 51 মাইনাস 4 ডিভাইড বাই হচ্ছে আমাদের 98 মাইনাস 4 ইজ ইকুয়াল টু সি বাই 100। তো সেক্ষেত্রে 51 মাইনাস 4 হয় হচ্ছে 47, 98 মাইনাস 4 হচ্ছে আমাদের 94।
ইজ ইকুয়াল টু সি বাই 100। তো সেক্ষেত্রে সি ইজ ইকুয়াল টু 47 বাই 94, 47 দোকানে 94, তো এটা হবে আমাদের হাফ। 100 দিয়ে গুণ দিলে কত আসে? 50 ডিগ্রি সেলসিয়াস। প্রকৃত তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস, অপশন বি। তাপগতিবিদ্যার কোন সূত্রটি শক্তির সংরক্ষণশীলতা সূত্রের সাথে সম্পর্কযুক্ত? তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্রই বলতেছে যতটুকু আমি তাপ দিতেছি তার দুইটা জায়গায় খরচ হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এবং কৃতকাজে। কোনো শক্তি এখান থেকে হারায়ও যাচ্ছে না, কোনো শক্তি এখানে তৈরিও হচ্ছে না, তাই এটা শক্তির সংরক্ষণশীলতা নীতিরই আরেকটা রূপ। 25% দক্ষতার একটি কার্নো ইঞ্জিন 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ বর্জন করে, এটি কত তাপমাত্রায় তাপ শোষণ করে? অর্থাৎ তাপ বর্জন করে গ্রাহকের তাপমাত্রা দেয়া আছে, তাপ শোষণ করে উৎসের তাপমাত্রা জানতে চাইছে। কর্মদক্ষতা 25%। তাহলে সূত্র ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1। দেখো পার্সেন্টেজের ক্যালকুলেশনটা যদি বাদ দিতে চাও, 25 মানেই হচ্ছে 0.25, ওই পাশের 100টা এই পাশে ভাগ চলে আসলে 0.25 থাকবে। 1 মাইনাস T2 গ্রাহকের তাপমাত্রা 27 মানে 300 কেলভিন, ডিভাইড বাই T1। তাহলে 300 ডিভাইড বাই T1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস 0.25। তার মানে এখানে T1 এর ভ্যালু আসবে 300 ডিভাইড বাই 0.75। T1 উপরে গেছে, 1 মাইনাস 0.25 মানে 0.75, 0.75 নিচে আসছে। এখন 300 ডিভাইড বাই 0.75, 75 কে লেখা যায় হচ্ছে আমাদের 3/4, 3/4 হচ্ছে 0.75। তাইলে এখান থেকে 4 উপরে যাবে, 3 নিচে থাকবে। তাহলে 3 দিয়ে যদি 300 কে কাটি, 100 ইন্টু 4 মানে হচ্ছে 400। আমাদের উৎসের তাপমাত্রা হচ্ছে 400 কেলভিন। তো 400 কেলভিনকে আমি যদি সেলসিয়াসে নিতে চাই, এখানে সব সেলসিয়াস আছে, কি করা লাগবে? 273 দিয়ে বিয়োগ দেওয়া লাগবে, তাহলে সেটা সেলসিয়াসে চলে যাবে। তাহলে 127 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অপশন এ। এন্ট্রপি সবচেয়ে বেশি গ্যাসীয় অবস্থায়। গ্যাসীয় অবস্থায় অণুপরমাণুগুলোর ছোটাছুটি সবচেয়ে বেশি হয়, তারা অনেক দূরে দূরে থাকে, তাদের মধ্যে বিশৃঙ্খলা সবচেয়ে বেশি। বিশৃঙ্খলা যেখানে সবচেয়ে বেশি, এন্ট্রপিও সেখানে সবচেয়ে বেশি হবে। কোন ব্যবস্থা ধ্রুব আয়তনে 300 জুল তাপ বর্জন করে? ব্যবস্থার অন্তস্থ শক্তির পরিবর্তন কত হবে? তো dq ইজ ইকুয়াল টু du প্লাস হচ্ছে dw। যেহেতু বলছে ধ্রুব আয়তনে, আমরা জানি ধ্রুব আয়তন বা সম আয়তন প্রক্রিয়ায় কৃত কাজটা কত হয়? কৃত কাজ আমাদের 0 হয়। তাহলে dq ইজ ইকুয়াল টু আমাদের কত আসতেছে? du আসতেছে। এখন du এর ভ্যালু কত? মাইনাস 300 জুল। মাইনাস কেন? কারণ তাপ সে কি করতেছে? বর্জন করতেছে, তাপকে সে ছেড়ে দিচ্ছে, তাই হচ্ছে মাইনাস। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন মাইনাস 300 জুল। 0 ডিগ্রি সেলসিয়াসের 0.5 কেজি ভরের বরফকে 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে রূপান্তর করলে এন্ট্রপির পরিবর্তন কত হবে? আচ্ছা, তো এইখানে এন্ট্রপির পরিবর্তনের সূত্র ডেল এস ইজ ইকুয়াল টু mLF ডিভাইড বাই হচ্ছে আমাদের টি। এম কত কেজি? 0.5, 0.5 মানে হচ্ছে হাফ। এলএফ হচ্ছে 33, 6, 3টা 0। টি হচ্ছে আমাদের 273। তো এইটা দিয়ে আমাদের ক্যালকুলেশন করা লাগবে। হাফ ইন্টু 33, 6, 3টা 0 ডিভাইড বাই 273। তো এইটা ফার্স্টে হাফ দিয়ে কাজটা করে নিই। হাফ দিয়ে যদি এটাকে গুণ দেই, তাহলে 6000-এর অর্ধেক হচ্ছে 3000, 33-এর অর্ধেক হচ্ছে 16500, 36, 18, 1,68,000, 3,36,000, এটা হবে 1,68,000 ডিভাইড বাই 273। তো এইটাকে লেখা যায় 1.68 ইন্টু 10 টু ই পাওয়ার 10 টু ই পাওয়ার 5, আর এটাকে লেখা যায় 2.73 ইন্টু 10 টু ই পাওয়ার 2।
এইটা ক্যালকুলেটর ছাড়া আই ডোন্ট নো হাউ। এত কাছাকাছিগুলো কিভাবে করবে ক্যালকুলেটর ছাড়া? এইটা ক্যালকুলেটর ছাড়া এত কাছাকাছি যাওয়া তো ইম্পসিবল। 0.533600 ডিভাইড বাই 273, 615.38 জুল পার কেলভিন। 615.38 জুল পার কেলভিন। তো এই যে সবচেয়ে কাছাকাছি আছে এটা 615.3। আই ডোন্ট নো হাউ এটা ক্যালকুলেটর ছাড়া করা যাবে। দেখো 615.3ও দেয়া আছে, 615.2ও দেয়া আছে। এটা ক্যালকুলেটর ছাড়া এত কাছাকাছি যাওয়া ইটস ইম্পসিবল। যে প্রক্রিয়ায় সিস্টেম থেকে তাপ বাইরে যায় না বা বাইরে থেকে তাপ সিস্টেমে আসে না, কোন প্রক্রিয়া বলে সেটাকে? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাপের যাতায়াত হচ্ছে না, তাই সেটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করতে এনট্রপির পরিবর্তন কত হবে? আচ্ছা, তো এখানে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে আমাদের এনট্রপির বের করার সূত্র হচ্ছে MSLN T2/T1। তো এখানে M হচ্ছে আমাদের 5 কেজি, 5 ইন্টু S পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200। এখানে LN হচ্ছে ফার্স্টে 10 ডিগ্রি সেলসিয়াসে ছিল, তার মানে হচ্ছে 283। আর T2 100 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেছো, তার মানে 373। আচ্ছা, এটা তোমাদের প্রিভিয়াসলি একটা ম্যাথে আমরা বলছিলাম যে দেখো যে অপশন দেখে আমরা একটু যাচাই করব যে এই তিনটা হচ্ছে রাউন্ড নাম্বার, একেবারে রাউন্ডেড, 5900, 6000, 5800। তো বুঝতেই পারতেছো এলএন এর যে হিসাবটা, এলএন এর হিসাব দিয়ে তুমি কিন্তু এখানে কখনো রাউন্ডেড কোনো সংখ্যা পাবা না যে ওইটার সাথে গুণ দিয়ে এক্স্যাক্টলি একটা ভ্যালু পাবা, 5900 বা 6000 পাবা। তো এই ক্ষেত্রে একমাত্র অড ভ্যালু আছে হচ্ছে 5798 কেলভিন। তো তুমি চান্স নিয়েই দেখতে পারো যে 5798 কেলভিনই হবে এটা। দ্যাটস দ্য অনলি ওয়ে। এছাড়া এটা ক্যালকুলেট ছাড়া কেমনে করবো আই হ্যাভ নো আইডিয়া। লনের হিসাব, লগারিদমের হিসাব কীভাবে ক্যালকুলেট ছাড়া করা যায় আই ডোন্ট নো, টু বি অনেস্ট। এখন এইটাও আরেকটা দেখার বিষয় যে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে কি ক্যালকুলেট ছিল কিনা 2019-20 ক্যালকুলেট সহই কি তারা পরীক্ষা নিছে কিনা, এটা একটা দেখার বিষয়। আর যদি ক্যালকুলেট ছাড়া নেয় তাহলে তোমাদের ওই ট্রিকটা যে বাকি তিনটা রাউন্ডেড নাম্বার হওয়ার পসিবিলিটি নাই, কারণ এখানে লগারিদমের হিসাব নিকাশ, তাই এটা অড ভ্যালুটাই হবে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী, তাপগতিবিদ্যার প্রথম সূত্রে দুইটা পোর্শন আছে, একটা হচ্ছে বা দুইটা ভার্সন আছে। একটা হচ্ছে dq = du + dw, আরেকটা হচ্ছে w = j × h, যেখানে w হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তি বা কৃতকাজ, যান্ত্রিক শক্তি, আর h হচ্ছে আমাদের তাপ, আর এই যেটা হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। দুইটা ভার্সন। তো আমাদের এখানে পুরান ভার্সনটা জানতে চাইছে, এই যে দেখো অপশন বিতে আছে w = j × h। তো থ্যাংক ইউ, এই পর্যন্তই আজকে তোমাদের ক্লাস। আশা করি এই ক্লাসে তোমাদের হেল্প করবে। গুড লাক অ্যান্ড গুড বাই।